CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সাত সকালে কাঁঠাল পয়েন্টে স্কুটি দুর্ঘটনায় প্রাণ হারালেন অসম পুলিশের কনস্টেবল। কাটিগড়ায় ট্রাক অটো সংঘর্ষে মৃত্যু শিক্ষকের। নির্বাচনী প্রচারে বরাকে আসছেন মুখ্যমন্ত্রী। প্রথম সভা কাটলিছড়ায়। নির্বাচনকে সামনে রেখে দলের সংকল্পপত্র নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল কাছাড় জেলা বিজেপি। শহরের রেস্টুরেন্টে বজরং দলের হানা, পুলিশের সহায়তায় বছর 16 নাবালিকা উদ্ধার। এবার সংবাদ বিস্তারিত। সাত সকালে কাঁঠাল পয়েন্টে স্কুটি দুর্ঘটনায় প্রাণ হারালেন অসম পুলিশের কনস্টেবল। সূত্র মতে জানা গেছে, সকাল আনুমানিক 7:30 কোনো এক বেপরোয়া বাহনের বেগতিক চালনার ফলে দুর্ঘটনাগ্রস্ত হয়ে স্কুটি সহ সেখানেই পড়ে থাকেন ওই কনস্টেবল। তার নাম জয় প্রকাশ গোয়ালা বলে জানা গেছে। তারপর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে। এই ঘটনায় ঘাতক বাহনকে কেউ চিহ্নিত করতে পারেননি, যদিও বিনা মেঘে বজ্রপাতের মতো এই খবর পৌঁছে যায় পরিবার সদস্যের মধ্যে। পুলিশ প্রশাসন তল্লাশি চালালেও এখনো পর্যন্ত ঘাতক গাড়িটিকে ধরা যায়নি। এদিকে দুর্ঘটনার পর মৃত 6 AP পুলিশ কনস্টেবলের মৃতদেহ পরিবার সদস্যদের কাছে পৌঁছলে তারা কান্নায় ভেঙে পড়েন এবং অতি সত্বর ঘাতক গাড়িটিকে ধরার জন্য তারা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান। আমার স্টাফ আছে তো আপনি উঠে যান সাত সকালে রক্তাক্ত হলো কাটিগড়া। জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে কাজল দাস নামক এক অটো আরোহী শিক্ষক মারাত্মক জখম হন ও পরে মৃত্যু হয় শিক্ষক দাসের। তিনি মূলত লঙ্কার বাসিন্দা হলেও কাটিগড়ার মেজেন্টা বাগানে LP স্কুলের শিক্ষকতা করতেন। তিনি কালাইনের এক ভাড়া ঘরে থাকতেন। বদরপুর থেকে কালাইন যাবার পথে কাটরাইল পশু হাসপাতাল সংলগ্ন এলাকায় পৌঁছানোর পর অটোটি সজোরে ধাক্কা দেয় জাতীয় সড়কের পাশে এক দাঁড় করে রাখা ট্রাকে। এতে ছিটকে পড়েন তিনি সহ অন্যান্যরা। অন্যদের তেমন জখম না হলেও মারাত্মক জখম হন কাজল। তার কোমর ও মাথায় আঘাত লাগে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে কাটিগড়া মন্ডল হাসপাতালে পাঠালে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় তাকে পাঠিয়ে দেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে গিয়েও শেষ রক্ষা হলো না। মেডিকেলে পৌঁছানোর পরই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তার এক সহকর্মী জানান, দুর্ঘটনার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়াতেই মৃত্যু হয়েছে কাজল। আমার ভাই জয় প্রকাশ গোয়ালা শিক্ষক চাকরি করত। আজকে তার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছে। কবে মারা গেছে? আজকে সকালে আমরা খবর পাইছি, 7:30 সময় মারা গেছে। বাসাটা কইতাম? বাসাটা কাজিডার পাটপুর। ছেলে মেয়ে আছেন? মেয়ে একটা আছে। কত বছর? 3 বছরের। আর তার বয়স কতটুকু হইব? বয়স 34 বছর। 34 বছর। সরকারের কাছে আমরা দাবি আছি যাতে তার পরিবারে একটু দেখভাল করতো। আপনার কে লাগে এনে? আমার ধরুন যে জানোর বাবা আমার মিসেসে দান করছে, এই হিসাবে আমার ভাই হিসাবে শালা হিসাবে আছে। আচ্ছা, এখন আপনারা এখন এখানে হই আনছেন
দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের প্রচারে বরাকে আসছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মালার পালে হাওয়া তুলতে কাটলিছড়ায় প্রথম জনসভা করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আগামী 18 এপ্রিল সকাল 11টায় কাটলিছড়ার চালমার্স উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে এক বিশাল জনসভায় তিনি নির্বাচনী ভাষণ দেবেন। কার্যসূচির মধ্যে মুখ্যমন্ত্রী সকাল 11টায় কাটলিছড়ায় ভাষণ শেষে দুপুর 12:30 দক্ষিণ করিমগঞ্জে নির্বাচনী জনসভা করে কাছাড় জেলার কাটিগড়া নির্বাচনী জনসভায় ভাষণ প্রদান করে চলে যাবেন উধারবন্দে। সেখানে 3:30 নির্বাচনী জনসভায় বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যর হয়ে সন্ধ্যা 5:30টায় শিলচর রোডে শো করবেন। এরপর মুখ্যমন্ত্রী চলে যাবেন গুয়াহাটির উদ্দেশ্যে। মণ্ডলের কার্যকর্তারা আগামী 18 এপ্রিল বৃহস্পতিবার দুপুর 12:30টার সময় আসামের যশস্বী মাননীয় মুখ্যমন্ত্রী কালাইন মণ্ডলের অধীনে কালাইন ডেভেলপমেন্ট ব্লকের ফুটবল ময়দানে এক নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন। সেই নির্বাচনী জনসভায় আমরা কাঠিগড়া বিধানসভা সমষ্টির প্রত্যেক নাগরিকদের অনুরোধ করছি যে এই সভায় সময়ের পূর্বে আসামের যশস্বী মুখ্যমন্ত্রী তথা ভারতবর্ষের আইকন মুখ্যমন্ত্রী হিসাবে যাকে ধরা হয় সেই মুখ্যমন্ত্রীর যে বক্তব্য এবং দেশ আগামী দিনে কোন দিকে যাবে সেই লক্ষ্য নিয়ে এবং সেই উদ্দেশ্য নিয়ে এবারে নির্বাচনে যেভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীরা বিভিন্ন কাজে ঝাঁপিয়ে পড়েছেন সেদিকে লক্ষ্য রেখে সবাইকে অনুরোধ করব যে আমাদের যশস্বী মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভায় সবাই উপস্থিত থাকবেন। এই নির্বাচনী জনসভার আমরা যে 4টি মণ্ডল আয়োজন করেছি সবাইকে আমন্ত্রণ রইল যাতে আমরা বৃহস্পতিবার দুপুর 12:30টার ভিতরে আমরা সবাই যেন এই সভায় উপস্থিত থাকি এবং আগামী নির্বাচনের যে আহ্বান বা আমাদের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে জয়ী করার জন্য আমরা ঝাঁপিয়ে পড়ব। তো মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যে আমরা দ্বিগুণ উৎসাহে বিভিন্ন কাজে ঝাঁপিয়ে পড়ব এবং আমাদের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে 3 লাখের অধিক ভোটে যাতে আমরা জয়ী করাতে পারি এবং কাঠিগড়া বিধানসভা থেকে যাতে আমরা 40 থেকে 50 হাজারের লিড দিতে পারি সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করব এবং আমরা এই নির্বাচনী সভায় যাতে সবাই অংশগ্রহণ করি সবার কাছে আমার বিশেষ অনুরোধ রইল। নমস্কার। এদিকে আগামী 18 এপ্রিল বৃহস্পতিবার শিলচর লোকসভা আসন থেকে বিজেপির মনোনীত প্রার্থী পরিমল শুক্লবৈদ্যর হয়ে নির্বাচনী প্রচারে কাটিগড়ায় আসছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন দুপুর 12:30টায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কাটিগড়া সমষ্টির হিলোরাস্থিত কালাইন ডেভেলপমেন্ট ব্লকের ফুটবল ময়দানে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন। হিমন্ত বিশ্ব শর্মার আগমনকে ঘিরে জোর কদমে চলছে প্রস্তুতি পর্ব। আসন্ন নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার কাছাড় জেলা বিজেপি শিলচর সদর কার্যালয়ের দলের সংকল্পপত্র নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল। এদিন এক ভিড় ঠাসা সাংবাদিক সম্মেলনে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন জেলা প্রভারী বিশ্বরূপ ভট্টাচার্য, বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য, সভাপতি বিমলেন্দু রায়, সাংসদ ডক্টর রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিধায়ক কৌশিক রায় সহ অন্যান্যরা। এদিন এর আগে সাংসদ ডক্টর রাজদীপ রায় বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ জোট সরকারের গত 10 বছরের ভালো কাজে খতিয়ান তুলে ধরেন তিনি। এদিন পরিমল শুক্লবৈদ্য সিএএ, মহাসড়ক, শিলচর গুয়াহাটি জাতীয় সড়ক ইত্যাদি ইতিবাচক সমাধান হবে বলে উল্লেখ করেন। ভারতবর্ষের জনসাধারণকে উনি 4টি ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগ হচ্ছে মহিলা, দ্বিতীয় ভাগ হচ্ছে যুবক, তৃতীয় ভাগ হচ্ছে কৃষক, চতুর্থ ভাগ হচ্ছে গরিব। তো এই 4 ভাগের লোকদের জন্য স্কিম অর্গানাইজ করা হয়েছে এবং সংকল্পপত্রতে এগুলো লেখালেখি করা হয়েছে। আমি আপনাদেরকে কয়েকটা সংকল্পর কথা তুলে ধরতে চাই। কিছুদিনে 80 কোটি জনসাধারণকে আমরা ফ্রিতে রেশন দিয়েছি 2020 থেকে প্রতি বছর গরিব কল্যাণ অধীনে এবং সেটাকে গরিব পরিবার জনকল্যাণ যোজনার অধীনে হয়েছে। 50 কোটি লোককে আমরা ব্যাংকিং সিস্টেমের মধ্যে এনেছি
থ্রু জনধন ব্যাংকিং অ্যাকাউন্ট। আর এই ব্যাংক অ্যাকাউন্টে আমাদের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করা হয়েছে। দলে বা দলের সঙ্গে আমরা হেঁটেছি, ওখান থেকে 7 ঘন্টা। তারপর থেকে আমাদের দলের যে আমাদের আজকে পর্যন্ত যে যাত্রায় আমরা সব শ্রেণীর মানুষের, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, সব ধর্ম, সব শ্রেণীর মানুষের আমরা সহায়তা, সাহায্য এবং আশীর্বাদ পেতাম। এই ক্ষেত্রে আমরা কখনো যেখানেই আমরা কখনো ভাবি না যে এটা মুসলমান এরিয়া, এটা হিন্দু এরিয়া, এটা খ্রিস্টান এরিয়া। আমরা নির্বাচন মণ্ডলীর কাছে যাই, আমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র আছে, আর এই ষড়যন্ত্রের শিকার হিসাবে আমরা কোনো না কোনো সময় হয়তো মানুষের কাছে। এবার সংবাদ শিরোনামে উঠে এলো শিলচরের সুনামধন্য বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠান পারিজাত রেস্টুরেন্ট। সোমবার সন্ধ্যায় পুলিশকে সঙ্গে নিয়ে পারিজাতে হানা দেয় বজরং দলের কর্মকর্তারা এবং রেস্টুরেন্টের একটি রুম থেকে বছর 16-র এক নাবালিকা সহ ভিন্নধর্মী এক যুবককে হাতে নাতে আটক করেন তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বজরং দলের নেতা মিঠুন নাথ জানান, শিলচরের মৌসুমী হাসপাতাল সংলগ্ন পারিজাত রেস্টুরেন্টে ত্রিপুরা তেলিয়ামোড়ার বছর 16-র এক নাবালিকাকে ভিন্নধর্মী এক যুবক পারিজাত রেস্টুরেন্টে নিয়ে আসার খবর পেয়ে সোমবার সন্ধ্যায় পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে হানা দেয় বজরং দল এবং পারিজাতের ম্যানেজারকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে সে বিষয়টি অস্বীকার করে। এতে পুলিশ তদন্তে নেমে রেস্টুরেন্টের এক রুম থেকে দুজনকে হাতে নাতে উদ্ধার করে। এদিকে পুলিশ যুবককে তার নাম জিজ্ঞেস করলে সে রাহুল দেবনাথ বলে নিজেকে পরিচয় দেয়। পরে পুলিশের কড়া জেরার মুখে পড়ে চাপে এসে তার আসল নাম মোহাম্মদ মুস্তাফা বলে জানিয়েছে। ঘটনা প্রকাশ্যে আসার পর বজরং দলের কর্মকর্তারা তীব্র ক্ষোভ ব্যক্ত করে জানান, এই ঘটনায় ফের লাভ জিহাদের এক জ্বলন্ত প্রমাণ জনসম্মুখে উঠে এসেছে। গতকালকে রাত্রিবেলা অনুমানিক 8:30 নাগাদ আমাদের কাছে খবর আসে যে ত্রিপুরার থেকে একটি নাবালিকা মেয়েকে জবরদস্তি একটি মুসলিম ছেলে অপহরণ করে এখানে এই আপনার পারিজাত হোটেলের মধ্যে একটি রুমের মধ্যে রেখেছে। তো খবর পাওয়ার পর আমরা তৎক্ষণাৎভাবে শিলচর সদর থানার ওসিকে আমরা জানাই এবং আমাদের সংগঠনের ছেলেরা ওই হোটেলে গিয়ে হানা দেয়। হানা দেওয়ার পর প্রথম ম্যানেজারকে জিজ্ঞেস করলে ম্যানেজার, পুলিশও ছিল সঙ্গে, ম্যানেজার বলে যে ওদের কাছে ওদের রুমে হোটেলে এরকম ধরনের কোনো ছেলে মেয়ে নেই। কিন্তু পরে যখন পুলিশ গিয়ে হোটেলের প্রত্যেকটি রুম যখন সার্চ আরম্ভ করলো তখন দেখা যায় যে 16 বছরেরও কম হবে একটি মেয়ে ওই হোটেল থেকে রিকভার হয়েছে এবং সঙ্গে একটি ছেলে ছিল। যখন ছেলেটিকে জিজ্ঞেস করা হলো যে তোমার নাম কি, তখন ছেলেটি বলল প্রথম অবস্থায় যে আমার নাম রাহুল দেবনাথ। কিন্তু পরে যখন পুলিশ ওকে নিজের আইডেন্টিফিকেশন দিতে বলল তখন নিজের ওর আইডেন্টিটি কার্ড কিছু ও দিতে পারেনি। তখন পুলিশের সন্দেহ হয় এবং পুলিশ যখন ওকে কড়াভাবে জিজ্ঞেস করে তখন ওই ছেলেটি নিজের পরিচয় দেয় যে তার নাম রাহুল দেবনাথ নয়, তার নাম মোহাম্মদ মুস্তাফা। এবং সে মেয়েটিকেও সেম পরিচয় দিয়েছে, হিন্দু পরিচয় দিয়ে ওকে ত্রিপুরা থেকে এখানে এনেছে। এবং আজ বিকেলবেলা ট্রেনে ওরা বেঙ্গলোর যেতেছিল, যখন পুলিশ ওদেরকে নিয়ে যাচ্ছিল তখন ওদের কাছে বারবার বেঙ্গলোর থেকে একটি র্যাকেটের থেকে এখানে মধ্যে ওদের কাছে ফোন আসছিল। তো সেটাতে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোথায় ত্রিপুরা, কোথায় শিলচর এবং কোথায় বেঙ্গলোর। মানে ওদের যে লাভ জিহাদিদের যে একটা চক্রান্ত সেটা শুধু আমাদের এখানে সীমাবদ্ধ নয়, এটা একটা আন্তঃরাষ্ট্রীয় চক্র। এটা একদম হাতে নাতে প্রমাণ হয়ে গেল। ত্রিপুরা থেকে শিলচর, শিলচর থেকে বেঙ্গলোর, নাহলে মুম্বাই, নাহলে হায়দ্রাবাদ, ওদের যেখানে ঘাঁটি আছে সেখানে ওরা এই ছোট ছোট কচিকাঁচা মেয়েদের যারা 16 বছর, ওরা ম্যাচিওর হয়নি, ওদের চিন্তা ভাবনা এখনো গ্রো আপ হয়নি, ওদেরকে মেয়েদেরকে জালে লাভ জিহাদের জালে ফাঁসিয়ে ওরা সাপ্লাই দেয়। এবং আমি বলতে চাই এই যে পারিজাত হোটেলের মতো যে আরো অনেক হোটেল যে শিলচর শহরে গজিয়ে উঠেছে, পুলিশ প্রশাসন কি করছে, কেন ওদের উপর মানে শক্তভাবে ওদেরকে নেওয়া হচ্ছে না, কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? ওদের কোনো রেজিস্ট্রারি নেই, কোনো ধরনের রেজিস্টার মেনটেন করছে না। একটা হোটেল চালাতে গেলে যে একটা মিনিমাম একটা প্রোটোকল মানে ব্যবস্থার প্রয়োজন, সেই ব্যবস্থাটুকু ওদের কাছে নেই, কিন্তু তারপরও এভাবে চলে থাকছে। সোজা কথায় বলছি, প্রথমে প্রশাসনকে বলছি যারা এরকম ধরনের কাজ চালাচ্ছে ওদেরকে আপনারা ইমিডিয়েটলি বন্ধ করুন এবং হোটেল মালিক
যারা আপনারা এইসব চালাচ্ছেন আপনারা ইমিডিয়েটলি আপনাদের এইসব অনৈতিক কাজ বন্ধ করুন, কারণ শিলচরের কচিকাতাদের এইভাবে নষ্ট হতে দেওয়া যাবে না। আমরা শিলচরের বাসিন্দা, আমরা শিলচরের ভদ্র সমাজকে, শিলচরের যে একটা ভালো পরিবেশকে আমরা আপনাদের সামান্য পয়সার জন্য মানে এটা খারাপ হতে দেব না। আমরা হয় পুলিশ প্রশাসন করবে, নাহলে বজরং দল নিজের হাতে এইসবকে। সারা দেশের সঙ্গে করিমগঞ্জেও বিজেপি নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলো। 2047-এ ভারত বিশ্বের মধ্যে প্রথম স্থান পেতে সুযোগ ঘটবে। দেশের প্রধানমন্ত্রীর এটাই বিশেষ সংকল্প। দেশের জনগণের উন্নয়নের স্বার্থে রাত দিন কাজ করে যাচ্ছেন কর্মা প্রধানমন্ত্রী। বর্তমানে দেশ অনেকটা উন্নতির পথে এগোচ্ছে। জনগণ অত্যাধিক খুশি প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে। আজ বিকশিত সংকল্পপত্র নিয়ে প্রদেশ বিজেপি সাংবাদিক সম্মেলন। সমাজের পিছিয়ে থাকা লোকদের জন্য খাদ্যের সুরক্ষা নিশ্চিত করেছে। খাদ্যের গুণগত মান থাকা খাদ্য যোগানের মোদিজির গ্যারান্টি এবং বিনামূল্যে চাল আগামী 5 বছর পর্যন্ত থাকবে, তার গ্যারান্টিও নরেন্দ্র মোদী দেশবাসীকে ঘোষণাপত্রে জানিয়েছেন। বিজেপি এখন প্রতিশ্রুতিবদ্ধ যে দেশের প্রত্যেক সুনাগরিকদের জন্য যাদের বয়স 70 পূর্ণ হয়েছে তাদের জন্য, তাদের সকলের জন্য আয়ুষ্মান স্কিম করে দেওয়া হবে। আপনাদের সে গরিবী হোক, মধ্যবিত্ত হোক, আপার মধ্যবিত্ত হোক, ভারতবর্ষের 140 কোটির মধ্যে 70 বছরের ঊর্ধ্বে যাদের বয়স হয়েছে তাদের প্রত্যেকের জন্য আয়ুষ্মান ব্যবস্থা করে দেওয়া হবে, তাদের চিকিৎসার ব্যবস্থার জন্য। এই গ্যারান্টি নরেন্দ্র মোদীজি 14 তারিখের ঘোষণাপত্রে উল্লেখ রেখেছেন। ঘোষণাপত্রে দেখেছেন যাদেরকে কেউ জিজ্ঞাসা করে না, जिसको किसी ने पूछता नहीं है उनको मोदी पूछता है। सबका साथ सबका विकास, এই পরিকল্পনা থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারতবর্ষ আজ বিশ্বের অন্যান্য রাষ্ট্রের কাছে আরেকটি দৃষ্টান্ত স্থাপন করেছে মহিলাদের বিকাশের ক্ষেত্রে। বিগত 1 দশক পূর্বে মহিলাদের সবলীকরণ করার ক্ষেত্রে ভারত সরকার বিজেপি এর নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছেন এবং তাদের নানা নতুন নতুন স্কিম দেওয়া হয়েছে। তাদের কখনো পিছুয়া হয় না, তার কারণ দলের থেকে তাদের রাষ্ট্রের উপর চিন্তা বেশি। এই কারণগুলো নিয়ে বিগত 14 তারিখে যে আমাদের যে ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে, এই ঘোষণাপত্রে প্রতিলিপি আপনাদের কাছে দেওয়া হয়েছে এবং এটা আপনাদের এই অঞ্চলের মানুষের কাছে আপনাদের মাধ্যমে প্রকাশিত হবে আমরা আশা রাখি। আর ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রের উন্নয়নেই কাজ করে চলেছে। আজকে বিভিন্ন নতুন নতুন পরিকল্পনা হয়েছে। আজকে 2 সরকার থাকলে কি হয়, কেন্দ্রে বিজেপি সরকার আছে তো আসামে বিজেপি সরকার থাকলে তার কি ফায়দা আছে, ডাবল ইঞ্জিন সরকারের কি অনুভূতি হয়, এটা মানুষের কাছে ভারতীয় জনতা পার্টি আজকে এবার উপস্থাপন করছেন। আর এই 2 শক্তির মাধ্যমে আগামী 2047-এর মধ্যে বিকশিত ভারত এবং ভারতবর্ষকে নতুন স্থানে নিয়ে যাওয়া যে সংকল্প, যে দৃঢ়তা ব্যক্ত করে আমাদের প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন। আমরা আশাবাদী যে জনসাধারণের সহায়তায় 2047-এর মধ্যে ভারতীয় জনতা পার্টি প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাজি বিকশিত ভারত তৈরি করে দেশবাসীকে দেওয়া যোগ্যতা তাদের এবং তাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সফলভাবে করতে পারবেন। আজকে CNN 24 সংবাদ এই পর্যন্তই। নমস্কার।